আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আজকের আলোচনা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা ফিরোজ। জনাব মুস্তফা ফিরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব মুস্তফা ফিরোজ, আমরা সরাসরি আসি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে আবর্তিত হচ্ছে যে বিএনপির শীর্ষ দুজন নেতাকে কেন্দ্র করে। বিএনপির চেয়ারপারসন অসুস্থ, উনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রতিদিনই আমরা তার কাছ থেকে, দলের কাছ থেকে যে ব্রিফিং পাচ্ছি, সেটা কোনোটাতেই আমরা খুব একটা আশাবাদী হতে পারছি না ওনার জীবন নিয়ে। আবার এর পাশাপাশি ওনার জীবিত একমাত্র সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, ওনারও দেশে ফেরা নিয়ে নানা ধরনের আলোচনা কানাঘুষা চলছে। এখন এটা নিয়ে উনি নিজেও একটা ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা কিন্তু জটিলতা না কমিয়ে আমার বিবেচনা বরং বাড়িয়েছে। এর মধ্যে আমরা আরো কিছু কথা শুনতে পাচ্ছি, সেটা হলো যে বিভিন্ন গোয়েন্দা সংস্থারা বেশ তৎপর হয়ে আছেন এখন দেশি বিদেশে। আমরা সবসময় জানি আমাদের পার্শ্ববর্তী দেশে আছে, আবার এগারো আছে, আবার এর মধ্যে আরো একটা দেশের নাম, যে দেশটা নাকি মানে আপনার দুটো মহাদেশের মধ্যে যারা অবস্থান, বোঝা যাচ্ছে সেটা তুরস্কের কথা বলা হচ্ছে। তো এই যে এত এত দেশের গোয়েন্দা সংস্থা আমাদের এখানে আসে এখন, এটা যেন বাংলাদেশের জন্য গোয়েন্দা, দেশি গোয়েন্দাদের চারণ ক্ষেত্রে পরিণত হয়েছে। এই সব মিলিয়ে আসলে আপনি কি মূল্যায়ন করছেন? আপনার মূল্যায়নটা কি এই ব্যাপারে? আমি দেখছি যে বিএনপির নেতা পর্যন্ত বিভ্রান্ত এবং উদ্ভ্রান্ত। তারা বুঝতে পারছে না আসলে কি চলছে, এবং নেতাদের ভরসা করতে পারছে না, কারণ সুনির্দিষ্ট কোনো তথ্য পাচ্ছে না। বারবার কিছুক্ষণ আগে ডাক্তার জাহিদ তিনি খুব আবেগময়ী ভাষায় বলেছেন যে গুজবে কান দেবেন না, বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করছেন, তবে বিদেশে যাওয়ার মতো অবস্থায় তিনি নেই। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমেই সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই কথাগুলো খুব আশ্বস্ত করতে পারছে না, কারণ নানা রকম খবর ভেসে যাচ্ছে ঢাকার বাতাসে। ঢাকার বাতাস বলবো না, সারা বাংলাদেশের আকাশে বাতাসে। সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া খুবই সংকটে। এই এটা আরো ত্বরান্বিত হয়েছে যে তারেক রহমানের বক্তব্যে, যে তারেক রহমান আসতে পারছেন না, যেখানে পক্ষ থেকে বলা হচ্ছে যে তার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে, এবং খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে এভার কেয়ার হসপিটালে চতুর্দিকে এসএসএফ এর সদস্যরা অবস্থান নিয়েছে। তো খালেদা জিয়ার মতন তারেক রহমানও পাবেন, এবং সেটা ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং গতকালকে আইন উপদেষ্টাও ইঙ্গিত দিয়েছেন যে তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। কিন্তু তারপরও দল কেন সঠিক দিন তারিখ ফিক্সড করতে পারলো না যে তিনি ঠিক কখন কবে আসবেন। তিনি আসলে কি হবে, তিনি আসলে যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার যুগান্তকারী কোনো পরিবর্তন হবে সেটা হবে না, কিন্তু সে একটা ভরসা খুঁজে পাবে। যে কারণ খালেদা জিয়ার প্রতি প্রত্যেকেরই ভালোবাসা, শ্রদ্ধা সবই আছে, সহমর্মিতা আছে, সেটা আমরা দেখলাম দেশে বিদেশে সব পক্ষের। নরেন্দ্র মোদী, শাহবাজ শরীফ থেকে শুরু করে চীন, মানে সব রাষ্ট্রই সহমর্মিতা প্রকাশ করেছে। কিন্তু দলটা তো পরিচালিত হবে, এটা তো শুধু ব্যক্তি বিশেষের ব্যাপার না। বিএনপির কি হবে, বিএনপির কান্ডারি কে? বিএনপির এখন মূল আসলে তারেক রহমান। কিন্তু তারেক রহমান কেন আসতে পারছেন না, কিসের বাধার কারণে, কোন অদৃশ্য শক্তি তাকে আসতে দিচ্ছে না, এগুলি উত্তর খোঁজার চেষ্টা করছেন রাজনৈতিক মহল, বিশেষ করে বিএনপির নেতা কর্মীরা। কেন এইরকম বিপদের সময়ও তারেক রহমান দেশে নেই, তাদের নেই, মায়ের পাশে নেই, নেতা কর্মীদের পাশে নেই, এর কিন্তু জবাব পাওয়া যাচ্ছে না বলি নানা রকম কথাবার্তা শোনা যাচ্ছে যে ওই ঘুরে ফিরে আসছে জয়ের বক্তব্য, -2 ফর্মুলা, যে দুইটি পরিবার আর রাজনীতিতে যে আসতে পারবে না বলে অনেক আগে থেকে মানে আন্তর্জাতিক মহল যে তৎপর ছিল, তার সঙ্গে জড়িত দেশের কিছু মহল, তারাই কি শেষ পর্যন্ত এটা নিশ্চিত করতে চাচ্ছে যে তারেক রহমান যদি না আসে তাহলে 16 কলা পূর্ণ হয়, তাহলে -2 ফর্মুলা মানে বাস্তবায়িত হয়। সেই আলোচনাটা কিন্তু এখন নতুন করে শুরু হয়েছে। এই সবকিছু অবসান হতো যদি তারেক রহমান স্টেট বাংলাদেশে চলে আসতো। এখন তিনি যতক্ষণ না আসছেন
ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আলোচনা আছে। আরেকটা আলোচনা মানে রাজধানীতে ভেসে বেড়াচ্ছে, সেটা হলো যে তারেক রহমান নাকি দেশে রওনা দিয়েছেন, তিনি ট্রাভেল নিয়ে আসছেন 48 ঘন্টা অবস্থিত, এরকম একটা আলোচনাও কিন্তু আছে। তার মানে স্বল্প সময়ের জন্য এসে তিনি আবার ফেরত যাবেন। তিনি এই আলোচনাটা কেন হচ্ছে না যে তিনি আসছেন এবং শুধু মায়ের এই সংকটের সময় মায়ের পাশে থাকবেন না, তিনি নেতা কর্মীদের পাশে থাকবেন। তিনি আগামীতে যে নির্বাচনটা হচ্ছে, যে নির্বাচনটার সময়টাও খুব কাছাকাছি সময়, সেই নির্বাচনের চ্যালেঞ্জটা গ্রহণ করে তিনি সারা দেশে নির্বাচনী সফর কেন করবেন না? এই ঘোষণাটা সুস্পষ্ট শিডিউলটা কেন দল দিতেছেন না, কেন তারেক রহমানের দপ্তর থেকে দেওয়া হচ্ছে না? সেই কারণেই কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, নানা রকম আলাপ আলোচনা গুলি চলছে। না, এই যে বাস্তবতা, এই যে ঘটনাগুলি বলেন আপনি তারেক রহমানকে নিয়ে, বেগম খালেদা জিয়াকে নিয়ে যতটুকু যা হয়েছে, আপনার কি মনে হয় এর ফলে মানে থেকে কি আমাদের আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচন কি কোনোভাবে প্রভাবিত হতে পারে, অথবা বিএনপির রাজনীতি কি কোনো প্রভাবিত হতে পারে? বিএনপি ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়বে যদি বেগম খালেদা জিয়া আর ফিরতে না পারেন, আর তারেক রহমান যদি আসতে না পারেন, তাহলে দল ভয়ঙ্কর সংকটে পড়বে। দলের সেই কেন্দ্রীয় নেতৃত্ব সামাল দিতে পারবে না যে চাপটা দেবে। বিশেষ করে দলের প্রার্থিতা খেয়াল করেন, প্রার্থিতাও চূড়ান্ত না। অন্তত 1000 প্রার্থী কিন্তু সারা দেশে চষে বেড়াচ্ছে। এই 1000-এর মধ্যে থেকে 300 প্রার্থী বাছাই করা এবং একই সঙ্গে শরিকদের আসন নিশ্চিত করা, এই দুটো কাজটি তারেক রহমান ছাড়া আসলে কেউ করতে পারবে না। তো সুতরাং এই তারেক রহমান যদি শেষ পর্যন্ত অনুপস্থিত থাকেন, তাহলে তিনি এটা সামাল দিতে পারবেন না লন্ডন থেকে বসে, এটা পরিষ্কার। ফলে দল একটা এলোমেলো অবস্থান পড়ে যাবে এবং একই সবাই হতাশ হবে যে তাহলে বিএনপি মানে যাকে ঘিরে মানে দল আবর্তিত হবে করবে, বা প্রধানমন্ত্রী হিসেবে যাকে দল মনে করছে, তার নেতৃত্ব, এরকম নেতৃত্ববিহীন অবস্থায় এত বড় নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণ করা সত্যি কঠিন হয়ে যাবে। যার কারণে দলের নেতা কর্মীদের মাঝে তারও উৎকণ্ঠা বিরাজ করছে ঠিক এই মুহূর্তে। আমি আরেকটা এটা একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, সেটা হলো গিয়ে যে যদি তারেক রহমান শেষ পর্যন্ত না আসতে পারেন আগামী কয়েকদিনে, এবং তাহলে এতে লাভ হবে কার রাজনীতিতে? এতে যাই হোক না কেন, বরং বিএনপির বাইরের যে রাজনৈতিক শক্তি আছে, জামাত লাভবান হবে আরো অনেকগুলো শক্তি, কিন্তু হবে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ এমনিতেই এক ধরনের উগ্রবাদী প্রবণতা আছে, নানা ইস্যু নিয়ে তারা মাঠে সক্রিয় হবে। ফলে একটা রাজনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। সেই বিশৃঙ্খলা ঠেকাতে তখন দেখা যাবে সামরিক বাহিনীর সহযোগিতা বা হস্তক্ষেপ প্রয়োজন হবে। সেটা দেশের জন্য ভালো হবে না। বরং নির্বাচনের মধ্য দিয়ে এক সাংবিধানিক সরকার, শাসনতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করবে এবং শুরু হবে একটা শাসনতান্ত্রিক শাসন ব্যবস্থা। সেটাই প্রত্যাশিত ছিল। কিন্তু যদি শেষ পর্যন্ত তারেক রহমান না আসতে পারেন, তাহলে আর কন্ট্রোল বলে কিছু থাকবে না এবং এর সুযোগ কিন্তু অন্য অন্য রাজনৈতিক শক্তি নেবে। কারা নেবে এটাও বলা যাচ্ছে না। একটা বিশৃঙ্খলার মধ্যে আবর্তিত হবে। তাতে যেটা হবে যে আওয়ামী লীগ আরো সক্রিয় হবে, সোচ্চার হবে। এমনিতেই আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না সেটা নিয়ে তো একটা অনিশ্চয়তা আছেই। ফলে এমন পরিস্থিতি তৈরি হবে যে অনেকটা রাজনৈতিক বিশৃঙ্খল বা যুদ্ধের মতন সেরকম একটা অবস্থান থেকে কিন্তু মানে ধাবিত হতে পারে। আমি এটা শঙ্কা করছি। জি, অনেক ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে যে ঘটনা ঘটছে, এই ঘটনা যদি কোনো সুন্দর না হয় তাহলে সম্ভাব্য কি ঘটতে পারে সেটা নিয়ে মোস্তফা ফিরোজের আশঙ্কার কথাগুলো শুনলেন। আমরাও চিন্তা করি এটা নিয়ে কি হয়, এবং যার লাভ তার কোনো ভূমিকা আছে কিনা।
এটাও কিন্তু আমাদের চিন্তার বিষয় হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।